দেখো, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সময়কালটা আমরা দেখে নিই। 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ, এইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। ঠিক আছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কি অক্ষশক্তির সাথে মিত্রপক্ষের, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এরা অক্ষশক্তিতে ছিল, আমেরিকা পরবর্তীকালে, এবং মিত্রশক্তিতে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এবং অক্ষশক্তিতে ছিল জার্মানি, ইটালি, জাপান। এই কারণগুলো আমরা যদি দেখি তাহলে একের পর দেখতে পাবো ত্রুটিপূর্ণ ভার্সাই সন্ধি, ঔপনিবেশিক লড়াই, জাতিসংঘের ব্যর্থতা, একনায়কতন্ত্র, শক্তি জোট, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা, ইং ফরাসি তোষণ নীতি এবং প্রত্যয় কারণ যেটা পোল্যান্ড আক্রমণ। ঠিক আছে, তো আমরা একের পরে কারণগুলো আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীরকম পরিস্থিতিতে, মানে কেন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেক ঐতিহাসিকই বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা প্রথম বিশ্বযুদ্ধ, বা প্রথম বিশ্বযুদ্ধের এমন কিছু ফলাফল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল। যার মধ্যে একটা প্রথম হচ্ছে ত্রুটিপূর্ণ ভার্সাই সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিতেই হবে মাস্ট। আর এটা 8 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ ইউনিট টেস্টের। দেখো কী বলছে ত্রুটিপূর্ণ ভার্সাই সন্ধি। আমরা জানি ভার্সাই সন্ধি কার সাথে কার হয়েছিল, মিত্র শক্তির সাথে কার হয়েছিল, জার্মানি, মানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার সাথে পরাজিত জার্মানি। এবং এর দ্বারা জার্মানিকে কী করা হয়, বিভিন্ন খনি, ভূখণ্ড, উপনিবেশ কেড়ে নেওয়া হয়, সব কিছু। জার্মানিকে শক্তিটাকে দুর্বল করে দেওয়া হয়। এমনকি বেলজিয়াম, তৎকালীন দিনে একটা মানে দুর্বল দেশ হচ্ছে বেলজিয়াম, সেই বেলজিয়ামের চেয়েও জার্মানিকে কী করে দেওয়া হয়, দুর্বল করে দেওয়া হয় জার্মানির শক্তিটাকে। জার্মানির ওপর বিপুল ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়, এগুলো আমরা পড়েছি। তাহলে বিভিন্ন এলাকা দখল, এলাকা পয়েন্ট আমরা কী লিখবো, এই পয়েন্টটাতে ভার্সাই সন্ধি কীভাবে লিখবো আমরা, কার সাথে কার হয়েছিল প্রথমে লিখবো যে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রপক্ষের সাথে পরাজিত জার্মানির ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধিতে সন্ধির শর্ত অনুসারে 1. জার্মানি বিভিন্ন ভূখণ্ড, খনি, উপনিবেশ কেড়ে নেওয়া হয়। 2. জার্মানির শক্তিকে হ্রাস করে বেলজিয়ামের চেয়েও তাকে দুর্বল করে দেওয়া হয়। 3. জার্মানির ওপর বিপুল ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। এই সমস্ত কারণে ভার্সাই সন্ধিকে বলা হয় কি একতরফা চুক্তি। এই সমস্ত কারণে ভার্সাই সন্ধিকে আমরা কি বলি, একতরফা চুক্তি বা জবরদস্তিমূলক চুক্তি, কারণ এর অধিকাংশ শর্তই জার্মানিকে জোর করে মানতে বলা হয়েছিল। তাই এই সন্ধিকে বলি আমরা একতরফা সন্ধি বা জবরদস্তিমূলক সন্ধি। ঠিক আছে, আর এই সন্ধির জন্যই জার্মানবাসী অত্যন্ত ক্ষুব্ধ ছিল, যার কারণে আমরা দেখতে পাই পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্র, তারপরে হিটলারের উত্থান। আর হিটলারের উত্থান মানেই কি আগ্রাসন বৃদ্ধি। হিটলার একের পর এক জায়গা দখল করছে, কেন, কারণ ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির প্রতি যে অবিচার করা হয়েছে, জার্মানির যে সমস্ত জায়গা কেড়ে নেওয়া হয়েছে, জার্মানি এলাকা দখল করা হয়েছে, জার্মানির শক্তি দুর্বল করা হয়েছে, জার্মানির ক্ষতিপূরণ বোঝা চাপানো হয়েছে, এই সমস্ত কিছুর প্রতিশোধ দিতে চেয়েছিলেন কে, হিটলার। তার জন্যই তিনি কি করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিলেন, অর্থাৎ বিভিন্ন জায়গা দখল করে, বিভিন্ন দেশকে দখল করে জার্মানির শক্তিকে বৃদ্ধি করেছিলেন। তাহলে ভার্সাই সন্ধিতে যদি জার্মানির প্রতি অন্যায়টা না করা হতো তাহলে কখনোই হিটলার এতটা দুর্ধর্ষ বা আগ্রাসী মনোভাব নিত না, বা জার্মানি এতটা আগ্রাসী মনোভাব নিত না। তাহলে ভার্সাই সন্ধি অবশ্যই দায়ী ছিল। এই ভার্সাই সন্ধি জার্মানির প্রতি যদি অন্যায় না হতো, অত্যাচার না হতো, তাহলে কখনোই জার্মানি বা হিটলার এতটা আগ্রাসী মনোভাব নিত না। হয়তো হিটলার ক্ষমতাতে স্তরে ভাইমার বাদ দিয়ে থাকতো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব জাতিসংঘের ব্যর্থতা। এই যে এইটি এমন একটি প্রতিষ্ঠান যাকে প্রতিষ্ঠা করা হয়েছিল কী জন্য, বিশ্বের শান্তি আনার জন্য, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। আর শান্তির সময় মানে একে বলা যেতে পারে আমরা বিশ্বের পুলিশ স্টেশন বলা যেতে পারে এক কথায় জাতিসংঘ। মানে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, এত লোকের মৃত্যু, এত সম্পত্তি ধ্বংস, যাতে আর কখনো এই বিশ্ব আর কোনো যুদ্ধ না হয় বড় সড়ো,
তার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল কি জাতিসংঘ, বিশ্বের শান্তি ছিল জাতিসংঘ। কিন্তু এই জাতিসংঘ তার ডিউটি ভালো করে পালন করতে পারেনি। যদি জাতিসংঘ সত্যিই শান্তি প্রতিষ্ঠা করতে পারত তাহলে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই নোটটা পড়তে হতো না। অবশ্যই তিনি বা তার এই প্রতিষ্ঠান কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বিশ্বে। ঠিক আছে, তাহলে আমরা দেখব জাতিসংঘ কোন কোন কাজে ব্যর্থ হয়েছে, তারপরে আমরা বলবো যে এই সমস্ত ব্যর্থতার কারণেই জাতিসংঘ যদি সবল হতো, দুর্বল না হতো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতো না। দেখো তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠা কী জন্য হয়েছিল না, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতিসংঘের প্রতিষ্ঠা করে। এই জাতিসংঘ প্রতিষ্ঠার পর যখন একের পর এক জাপান কী করছে, মাঞ্চুরিয়া আক্রমণ করছে, কবে 1931 খ্রিস্টাব্দে, তখন জাতিসংঘ কী করছে, কোনো প্রতিরোধ করছে না জাপানের বিরুদ্ধে। কারণ এখানে জাতিসংঘের দায়িত্ব কী ছিল, মাঞ্চুরিয়ার পাশে দাঁড়ানো, জাপানের বিরোধিতা করা। কিন্তু এখানে জাতিসংঘ কোনো রকম ভূমিকা নিচ্ছে না, যার ফলে কি জাতিসংঘ ব্যর্থ। ইটালির আবিসিনিয়া, ইটালি যখন আবিসিনিয়া আক্রমণ করে 1935-এ এবং দখল করে 1936-এ, তখন আবিসিনিয়া কী করেছিল, তাকে আক্রমণকারী বলে ঘোষণা করেছিল। জাতিসংঘ ইটালিকে কী করেছিল, আক্রমণকারী বলে ঘোষণা করেছিল, যে ও আক্রমণকারী। কিন্তু ইটালির বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নিতে পারে নাই, নীরব দর্শকের মতো দেখছিল, চুপচাপ দেখছিল। জার্মানির হিটলার যখন একের পর এক অস্ট্রিয়া, রাইন, চেকোস্লোভাকিয়া আরও বিভিন্ন দেশ দখল করে, তখনও এক কথায় বলা যেতে পারে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। নীরব দর্শক মানে যে দেখবে চুপচাপ দেখছে। তার মানে কি, জাতিসংঘ যদি ওয়ার প্রতিষ্ঠা কী জন্য হয়েছিল, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে ও যদি ওয়ার কাজটা ঠিকঠাক করতে পারত, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের মোকাবিলা করতে পারত, ইটালির আবিসিনিয়া আক্রমণের মোকাবিলা করতে পারত, জার্মানির অস্ট্রিয়া, রাইন, চেকোস্লোভাকিয়া এগুলো সব আটকাতে পারত, তাহলে মেনে নিতাম যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে জাতিসংঘ, এবং তাহলে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়তে হতো না। কিন্তু জাতিসংঘ এই সমস্তগুলো প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে, এবং এই সমস্ত প্রতিরোধ করে তো দূরের কথা, সে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে, অর্থাৎ শুধু দেখিয়ে যাচ্ছে কী করছে। কিন্তু ওর তো এটা দায়িত্ব থাকেনি, ওর দায়িত্ব ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, দুর্বল দেশের পাশে দাঁড়ানো সেনা দিয়ে করে। কিন্তু জাতিসংঘ সেই কাজটা করতে পারেনি। তাহলে আমরা কি বলবো এই পয়েন্টটাতে, যে 1919 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে শেষ হওয়ার পর বিশ্বের শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের নেতৃত্বে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। কিন্তু এই জাতিসংঘ মূলত এক ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়। যেমন জাপান 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ দখল করলে জাতিসংঘ কোনো প্রতিরোধ করতে পারেনি। ইটালি 1936 খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করলে জাতিসংঘ নীরব দর্শকের মতো তাকিয়ে থাকে। এরপর হিটলার, 3 নম্বর পয়েন্টে বলবো, জার্মানির হিটলার অস্ট্রিয়া, রাইন, চেকোস্লোভাকিয়া প্রভৃতি ভূখণ্ড একের পর এক দখল করতে থাকে, এবং জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাহলে জাতিসংঘের ভূমিকা এখানে কি, নীরব দর্শক, শুধু দেখা, যেটা তার দায়িত্ব ছিল না। সুতরাং এই জাতিসংঘ কী হয়, তার কার্যকলাপে ব্যর্থ হয়, যার কারণ, যার পরিণতি বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাতিসংঘ যদি সবল হতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, এই দেশগুলো এতটা বেড়ে উঠতে পারতো না। এরপরে পয়েন্টে আমরা আসবো শক্তি জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব দুটো বিরোধী শিবিরে ভাগ হয়ে যায়, দুটো পরস্পর বিরোধী শিবির। হ্যাঁ, বলা যেতে পারে বিজ্ঞানের ভাষায় একটা পজিটিভ, একটা নেগেটিভ। ঠিক আছে, দুটো নেগেটিভ বলা যেতে পারে, কারণ বিকর্ষণ হচ্ছে। পজিটিভ আর নেগেটিভ হলে তো আকর্ষণ হতো, এখানে সম্পূর্ণ বিকর্ষণ শক্তি। মানে সমগ্র বিশ্ব দুটো পরস্পর বিরোধী শিবির, মানে একটা অন্যের বিরোধী। শিবির মানে কি, একটা অংশকে বুঝাই আমরা। তাহলে সমগ্র বিশ্ব কী হয়, দুটো পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যায় সমগ্র বিশ্ব। একদিকে চলে যায় ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পরবর্তীকালে আসে আমেরিকা, আরেকদিকে থাকে জার্মানি, ইটালি, জাপান। এই যে দুটো শক্তি জোট, আমরা এটাকে বলি মিত্র শক্তি, আর এটাকে আমরা বলবো অক্ষ শক্তি। এই দুটো শক্তি জোট পরস্পরের মধ্যে কি শুরু করে, সমর প্রতিযোগিতা, কার বেশি শক্তি, এই নিয়ে একটা প্রতিযোগিতায় মেতে ওঠে। একটা যুদ্ধের প্রতিযোগিতায় মেতে উঠছে কে, এই দুই পক্ষ, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উভয়ের মধ্যে কি বাড়তে থাকে, তিক্ততা, উভয়ের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে, এবং শেষ পরিণতি দেখা যাবে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে সমগ্র বিশ্ব কী হয়, দুটো পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকাকে নিয়ে
মিত্রশক্তি, অন্যদিকে জার্মানি ইটালি জাপানকে নিয়ে অক্ষশক্তি। এবং ওই দুই পক্ষের মধ্যে শুরু হয় কি সমর প্রতিযোগিতা, যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বুঝে গেছে পয়েন্টটা? তাহলে কি লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শক্তি শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এদেরকে নিয়ে গড়ে ওঠে মিত্রশক্তি, জার্মানি, ইটালি, জাপানকে নিয়ে গড়ে ওঠে অক্ষশক্তি। এই দুটি জোটের মধ্যে শুরু হয় সমর প্রতিযোগিতা। সমর মানে কি যুদ্ধ, যুদ্ধের প্রতিযোগিতা শুরু হয়, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নিরস্ত্রীকরণ সম্মেলন খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা 2 নম্বরও আছে। নিরস্ত্রীকরণ সম্মেলন, এই সম্মেলনের অর্থটা দেখো, নিরস্ত্রীকরণ মানে নিরস্ত্র, অর্থাৎ অস্ত্র কমানার বা অস্ত্রকে না রাখার যে একটা সম্মেলন আনা হয়েছিল। কারণ আমরা জানি যে এই সময় এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতি চলছিল যে সমগ্র দেশ তার শক্তি বৃদ্ধি করছে। তাহলে এই সময় একটা নিরস্ত্রীকরণ সম্মেলন হয়, যেটা হয় জেনেভা শহরে। ঠিক আছে, জেনেভা শহরে নিরস্ত্রীকরণ সম্মেলন হয় 1933-এ। এই সম্মেলনের উদ্দেশ্যই ছিল যে সমগ্র বিশ্বের সবাইকার অস্ত্র শক্তিগুলোকে হ্রাস করা। তো প্রথমে কী করা হয়, জার্মানির অস্ত্রশক্তি হ্রাস করার ঘোষণা করা হয়। এই জার্মানিকে অস্ত্রশক্তি হ্রাস করতে হবে, কারণ জার্মানি যেভাবে অস্ত্রশক্তি বৃদ্ধি করছে তাতে জার্মানির অস্ত্রশক্তি হ্রাস করা অতি প্রয়োজন। কিন্তু এটা কারা উদ্যোগ নিয়েছিল? বৃহৎ শক্তিগুলো মানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এরা উদ্যোগ নিয়েছিল যে জার্মানির অস্ত্রশক্তিকে কমানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু নিজেদের অস্ত্রটা হ্রাস করতে চায়নি তারা। মানে জার্মানির বলছে অস্ত্রশক্তি কমিয়ে দিব, কিন্তু নিজেরা কমাবেনি বলছে। তাহলে জার্মানি কি সম্মেলন মেনে নেবে? কখনোই মেনে নেবেনি। তাই জার্মানি কী করলে সম্মেলন ত্যাগ করে একের পর এক জায়গা দখল করা শুরু করলাম। যা আমি সম্মেলনে থাকবোই না, আমার দরকার নাই এ সম্মেলন। যে সম্মেলনে জার্মানির প্রতি অভিযান করা হচ্ছে, কারণ জার্মানিকে অস্ত্রশক্তি হ্রাস করতে বলা হচ্ছে, কিন্তু অন্য দেশগুলোর বৃহৎ শক্তিগুলো অস্ত্রশক্তি কেন হ্রাস করতে বলা হবে না? তাহলে জার্মানি এই সম্মেলনে নিজের অস্ত্রশক্তি বৃদ্ধির কোনো সুযোগ পায় নাই, তাই জার্মানি এই সম্মেলন ত্যাগ করে। তাহলে 1933-এ জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলনের আয়োজন হয়। এই সম্মেলনে জার্মানির অস্ত্রশক্তি হ্রাস করার উদ্যোগ নেওয়া হয়। বৃহৎ শক্তিগুলো কী করেছিল? জার্মানির অস্ত্রশক্তি হ্রাস করার কথা বলেছিল, কিন্তু নিজেদের অস্ত্রশক্তি তারা হ্রাস করতে রাজি ছিল না, যার ফলে জার্মানি অস্ত্র বৃদ্ধি করার কোনো সুযোগ পায়নি সম্মেলনে। কারণ তার শক্তি কী করা হয়েছিল? হ্রাস করা হয়েছিল, কিন্তু অন্যদের শক্তি হ্রাস করা হয়নি, যার ফলে সে সম্মেলন ত্যাগ করে এবং একের পর এক জায়গা দখল করে। তাহলে নিরস্ত্রীকরণ সম্মেলনে যদি সবাইকারই অস্ত্রশক্তি হ্রাস করতো, সবাইকে সমান চোখে দেখতো, তাহলে হিটলারও তার অস্ত্রশক্তিকে হ্রাস করতো, হয়তো হিটলারের তারা বেড়ে উঠতো না একের পর এক জায়গা। তার জন্য আমরা দায়ী করি নিরস্ত্রীকরণ সম্মেলনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একনায়কতন্ত্রের উত্থান। দেখো, একনায়কতন্ত্র বলতে আমরা মূলত 4টা দেশে পাবো, স্পেনেও পাবো, এখানে আমরা 3টাই দিয়েছি, ইটালি, জার্মানি, জাপান। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি এশিয়াতেও, ঠিক আছে, বিভিন্ন দেশে বিশ্বে একটা নতুন ধারণা সৃষ্টি হয়, যাকে বলি আমরা একনায়কতন্ত্র। এই একনায়কতন্ত্র ছিল গণতন্ত্র বা প্রজাতন্ত্রের বিরোধী। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর কী শুরু হয়? একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হয় কোন কোন দেশে? ইটালিতে মুসোলিনির নেতৃত্বে, জার্মানিতে হিটলার নেতৃত্বে, জাপানে তোজোর নেতৃত্বে। একনায়কতন্ত্র মানে কি? একটা স্বেচ্ছাচারিতা, নিজে যেটা মনে করবে সেটাই হবে। তাহলে এরা কী করে? নিজেদের মতো কাজ করতে থাকে, কাউকে কিছু না বুঝে, এবং নিজেদের মতো চারদিকে জায়গা দখল করতে থাকে, কারো কথা না শুনে, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে যদি এটা গণতান্ত্রিক দেশ হতো, তাহলে কখনোই এতটা চরমভাবে ওরা আগ্রাসী মনোভাব নিয়ে একের পর এক জায়গা দখল করতো না। কারণ এরা মনে করতো যে যুদ্ধই একমাত্র পথ, যুদ্ধ যদি যে কেউ না করে তাহলে সে কাপুরুষ। এরা মনে করতো একনায়কতান্ত্রিক দেশের মূল কথা ছিল কি, যে যুদ্ধ যে করবে সেই পুরুষ, আর যুদ্ধহীন যে থাকবে সে কাপুরুষ। তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে কারা? কাপুরুষরা করে। এদের এই নীতি, তাই বুঝতে পারছি এই জঘন্য নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কতটা কারণ হতে পারে। কারণ এদের এই নীতিটা বিশ্বে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল। কারণ এদের মনোভাবটাই কী ছিল? যুদ্ধ যারাই জয় করা সম্ভব, এবং সবসময় আমাদেরকে কী করতে হবে? যুদ্ধে লিপ্ত থাকতে হবে। তাহলে সবসময় বিশ্বে যুদ্ধের পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী ছিল এই একনায়কতান্ত্রিক শাসন, যাদের কোনো বুঝাবার লোক থাকেনি, আর না তাদের পরামর্শ দেওয়ার লোক ছিল, না তারা পরামর্শ দেওয়ার লোক রেখেছিল। তাহলে তারাই একনায়ক, দেশের একটাই নায়ক। যেমন ফ্যামিলিতে যদি একজনই হেড হয়, তাহলে সে যা বলবে তাই হবে, বাকিরা সব চুপ করে থাকবে, অন্যায় হলেও চুপ করে থাকবে। ঠিক সেরকম এই সমস্ত দেশগুলোতে এরাই ছিল প্রধান মুখ, তাই এরা যেটা বলতো সেটাই হতো, এরা যেটা মনে করতো সেটাই ঠিক,
এইভাবেই তারা কী করেছিল, সারা বিশ্বে আগ্রাসন চালায়, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঔপনিবেশিক লড়াই, নেক্সট পয়েন্ট। ঔপনিবেশিক লড়াই আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণেও পড়েছি যে বিভিন্ন উপনিবেশকে দখলকে কেন্দ্র করে বিভিন্ন শক্তির মধ্যে উপনিবেশিক সংঘাত হয়েছে। দেখো, অধিকাংশ উপনিবেশ কাদের দখলে ছিল? মিত্র শক্তির দখলে, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকা, এদের দখলে ছিল অধিকাংশ উপনিবেশ। কারণ এই সমস্ত দেশগুলোতে আগে শিল্প বিপ্লব হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই সেই সমস্ত দেশে আগে বেশি উপনিবেশ দখল করবে। আর ইটালি আর জাপান এদের এই উপনিবেশ দখলকে বা এই উপনিবেশ দখলবিলাক করেছিল বলে এরা উপনিবেশ প্রচুর দখল করেছিল, ফলে ওদের একটা রাগ, ওদের একটা হিংসা হচ্ছিল। কারণ এই সমস্ত দেশের দখলে এত উপনিবেশ, ইংল্যান্ডের তো সবচেয়ে বেশি ছিল আমরা জানি। ঠিক আছে, তাহলে এই সমস্ত দেশে কী হয়, অধিকাংশ উপনিবেশ কাদের দখলে চলে যায়? ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকার দখলে। ফলে ইটালি জাপান কী হয়, ক্ষুব্ধ হয়। ইটালি জাপান ক্ষুব্ধ হচ্ছে উপনিবেশ দখল করতে না পেরে, কারণ এরা সব দখল করে নিয়েছে। অন্যদিকে জার্মানির উপনিবেশ আবার ছিল, সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। জার্মানি দখল তো করতে কমই পারিছে এমনিতেই, তার উপর কি জার্মানির উপনিবেশগুলো ভার্সাই সন্ধি দ্বারা কেড়ে নেওয়া হয়। আমরা প্রথম পয়েন্টে পড়ে এলাম যে বিভিন্ন ভূখণ্ড দখল, উপনিবেশ খনি এলাকাগুলো দখল করা হয়েছিল। তাহলে এক তো উপনিবেশের সংখ্যা বৃদ্ধি করতে পারেনি, উপরন্তু কিছু থাকলেও উপনিবেশ সেগুলাকেও কী করা হয়, ভার্সাই সন্ধি দ্বারা কেড়ে নেওয়া হয়। ফলে কী হয়, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। উপনিবেশ দখলকে কেন্দ্র করে মিত্র শক্তির সাথে অক্ষ শক্তির কী শুরু হয়, ঔপনিবেশিক লড়াই, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার পরিণতি এদের মধ্যে সম্পর্কের তিক্ততা। তিক্ততা মানে কি, সম্পর্ক মিত্র শক্তির সাথে অক্ষ শক্তির খারাপ হতে থাকে। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে কাট করে বলি, তাহলে শোনা হবে কীরকম, যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশ উপনিবেশের দখলে লড়াইয়ে মেতে ওঠে। বিশ্বের অধিকাংশ উপনিবেশ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এদের দখলে থাকে। ইটালি, জাপান এতে ক্ষুব্ধ হয় কারণ উপনিবেশ দখলের সুযোগ না পেয়ে। অন্যদিকে জার্মানি উপনিবেশগুলো ভাষা শক্তি দ্বারা কেড়ে নিয়েছিল মিত্রশক্তি। ফলে মিত্রশক্তির সাথে অক্ষ শক্তির এক ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইং ফরাসি তোষণ নীতি। আমরা জানি যে ভার্সাই সন্ধি করা হয়েছিল, জার্মানিকে দুর্বল করা হয়েছিল ভার্সাই সন্ধি দ্বারা। কি এই ভার্সাই সন্ধি দ্বারা এটাও বলা হয়েছিল জার্মানি আক্রমণ করবে না, জার্মানির শক্তি হ্রাস, বহু কিছু বলা হয়েছিল। কিন্তু এই ভার্সাই সন্ধিকে লঙ্ঘন করলো কারা? এই ভার্সাই সন্ধিকে লঙ্ঘন করলো অক্ষয় শক্তির দেশগুলা। তারা ভার্সাই সন্ধির কোনো শর্তকে না মেনে একের পর এক বিভিন্ন জায়গাকে তারা দখল করতে থাকে, এবং তারা যখন বিশ্বের বিভিন্ন জায়গাকে দখল করতে থাকে তখন ইং ফরাসি শক্তি, ইংল্যান্ড আর ফ্রান্স চাইলেই পারত তাদেরকে আটকাতে, কিন্তু তারা কী করেছিল, তোষণ নীতি নিয়েছিল। অর্থাৎ তারা চুপচাপ দেখে যাচ্ছিল, তাদের এক কথায় তেল দিচ্ছিল, মদত দিচ্ছিল, তাদের কোনো বিরোধিতা তারা করেনি। কারা করেনি? ইংল্যান্ড আর ফ্রান্স। এই তোষণ নীতির উদ্ভাবক কে ছিল? নেভিল চেম্বারলিন, ইংল্যান্ডের। ঠিক আছে, তাহলে তোষণ নীতির উদ্ভাবক কোশ্চেন পড়ে ইংল্যান্ডের চেম্বারলিন। তাহলে এরা কী নীতি নিয়েছিল? ইং ফরাসি তোষণ নীতি। তোষণ মানে কি? কাউকে তুষ্ট করা, ঠিক আছে, কারোর প্রতি বিরোধিতা না করা। তাহলে 1919-এ ভার্সাই শক্তি লঙ্ঘন করে ইং ফরাসি শক্তি কী নিয়েছিল? তোষণ নীতি নিয়েছিল। ইংল্যান্ডের হিটলার, মুসলিনি যখন বিভিন্ন জায়গা দখল করে, তখন ইংল্যান্ড আর ফ্রান্স কোনো রকম তাদের কোনো বিরোধিতা করেনি, কারণ তারা এটা ভেবেছিল যে এর মাধ্যমে হয়তো যুদ্ধ এড়ানো যাবে, কিছু বলতে গেলেই হয়তো যুদ্ধ হবে। তাই এইটা তারা অজুহাত দেখিয়েছিল, মানে ইংল্যান্ড আর ফ্রান্স অজুহাত দেখিয়েছিল। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তারা কেন তোষণ নীতি দিচ্ছে, তখন তারা বলেছিল কি, যে এর মাধ্যমে আমরা যুদ্ধ এড়াতে চাই। এখন ওদের বাধা দিলে ওরা যেরকম আগ্রাসী মনোভাবে আছে, তাতে যে কোনো সময় যুদ্ধ হয়ে যেতে পারে, তাই যুদ্ধকে এড়ানোর জন্য আমরা এখন কিছু বলছি। কিন্তু তারা পরবর্তীকালে এতটাই বেড়ে উঠে গেল, তাদের আগ্রাসন কী হলো, আরও বৃদ্ধি পেল, কারণ কেউ তাদেরকে কিছু বলছেনি। ইংল্যান্ড, ফ্রান্স চুপ আছে। তাহলে সবাই যদি চুপ থাকে, তাহলে তারা কী করছে, নিজেদের মতো শক্তি বৃদ্ধি করছে। যদি এই ইনফরমেশন এটা গোপন উদ্দেশ্য ছিল, এটা আমরা পরে জানবো। রাশিয়ার দিক থেকে সাম্যবাদকে ধ্বংস করা ছিল, কারণ এরা মানে হিটলার বলো, মুসলিনি বলো, এরা সবাই ছিল কি গণতন্ত্র বা সাম্যবাদের বিরোধী। তাহলে ইং ফরাসি চেয়েছিল যে হিটলার, মুসলিনি একদিন হয়তো, বা হিটলার বিশেষ করে রাশিয়া আক্রমণ করে রাশিয়াকে ধ্বংস করে দেবো, কারণ এরা রাশিয়ার বিরোধী ছিল। রাশিয়াকে সাথে থাকলেও এরা রাশিয়ার আদর্শের বিরোধী। যাই হোক, তাহলে ইং ফরাসি তোষণীতি আমরা কী জানলাম? এই তোষণীতির উদ্ভাবককে ব্রিটিশদেরকে নেভিল চেম্বারলিন। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি লঙ্ঘন করে জার্মানি, ইটালি এরা কী করে, বিভিন্ন জায়গা বা বিভিন্ন ভূখণ্ড দখল করে এবং বিশ্বে একটা অশান্তির পরিবেশ তৈরি করে। তখন ইং ফরাসি শক্তি কোনোরকম প্রতিরোধ না করে তোষণ নীতি নিয়েছিল। তারা যুদ্ধ এড়ানোর জন্যই মূলত এই তোষণ নীতি নিয়েছিল বলে তারা অজুহাত দেখায়। এর ফলে হিটলার, মুসলিনি এদের আগ্রাসন এতটা পরিমাণে বেড়ে যায় যে যার ফলে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তাহলে যদি ইনফ্রারেড শক্তি ওদেরকে আগেই আটকাতে পারত, তাহলে কখনোই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, আর এতটা এরা বেড়ে উঠতো না। তাহলে এরা যে এতটা বেড়ে উঠলো, ইটালি আর জার্মানি, এতটা বেড়ে ওঠার জন্য দায়ী কে? অবশ্যই ফরাসি তোষণ নীতি। কারণ ইংল্যান্ড আর ফ্রান্স যদি প্রথম থেকেই তাদের বিরোধিতা করতো, প্রথমেই যখন বিরোধিতা করতো যে না এই জায়গায় আক্রমণ করতে দিব না, বাধা দিত, সেই মানে আক্রমণকারী দেশের পাশে দাঁড়াতো, আক্রমণকারী দেশের বিরোধিতা করতো এবং যে দেশটাকে আক্রমণ করছে তার পাশে দাঁড়াতো, তাহলে হিটলার মুসলমানি এতটা বেড়ে উঠতে পারতো না। তাহলে তাদেরকে কিছু বলেনি বলেই তারা বেড়ে উঠেছে। তোমরা সাধারণভাবে দেখেছো যে অনেক ছেলেকে মেয়েকে বাড়িতে কিছু না বললে তারা মাথায় উঠে যায়, তারা যা খুশি তাই করতে থাকে। ঠিক সেরকমভাবে তাদেরকে ফরাসি শক্তি কিছু বলেনি। এরা বৃহৎ শক্তি হওয়া সত্ত্বেও এরা যখন বিভিন্ন জায়গায় আক্রমণ করে তখন এরা চুপচাপ ছিল, যার কারণে এবার আসছি আমরা প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ মানে কি? যেটা সরাসরি, ধরো কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ আছে, বিভিন্ন কারণে খারাপ আছে, ভিতরে ভিতরে প্রচুর রাগ আছে, একদিন হয়তো সেই মানুষটা পেরাচ্ছে আর ঠুকিয়ে দিয়েছে ভুলবশত, সেই দিনে দেখবে দুজনের মধ্যে কী শুরু হয়ে যায়? গন্ডগোল শুরু হয়ে যায়। তাহলে এই গন্ডগোল হওয়ার পিছনে কিন্তু ওই ঠুকাটা দায়ী নয়, আসলে তাদের অনেক দিন ধরে রাগ ছিল। ঠিক সেরকম অক্ষশক্তি আর মিত্র শক্তির মধ্যে অনেক দিন ধরে রাগ ছিল, আর এইটা হচ্ছে কি প্রত্যক্ষ কারণ, মানে এটাই শেষ কারণ, যার ফলে এটাকে অজুহাত দেখিয়ে তারা কী করলো? যুদ্ধে জড়ালো। ঠিক আছে, এবারে দায়ীকে এখানে হিটলার। হিটলার কী করলো? পোল্যান্ড আক্রমণ করলো। ঠিক আছে, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ডের কাছ থেকে একটা রাস্তা দাবি করেছিল। এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, আপাতত আমাদের এই পয়েন্টটা অতটা দরকার নাই। হিটলার তাহলে কী করলো? 1939-এর 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলো, এবং এই পোল্যান্ড আক্রমণকে আমরা বলতে পারি শ্বেত অভিযান। তাহলে কী করলো? পোল্যান্ড আক্রমণ করলো কবে? 1939-এর 1 সেপ্টেম্বর। এবং পরবর্তীকালে তখন ইংল্যান্ড আর ফ্রান্স কিন্তু আর ফরাসি তোষণ নীতি রাখছেন। তখন ইংল্যান্ড আর ফ্রান্স দেখছে যে এভাবে হিটলার যা বেড়ে উঠেছে, এবার হয়তো আমাদেরকে দখল করে নেবে, গোটা বিশ্বকেই আগ্রাসন করে নেবে, আমরা ভুল করেছি, এবারে হিটলারের বিরোধিতা করা দরকার। তাই তারা কী করলো? 1939-এর তার দুদিন পরেই 3রা সেপ্টেম্বর ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডকে সাথে নিয়ে হিটলারের বিরুদ্ধে বা জার্মানির বিরুদ্ধে বা অক্ষশক্তির বিরুদ্ধে বিশ্বযুদ্ধ ঘোষণা করলো। তাহলে এই পয়েন্টটা একবারে সিম্পল পয়েন্ট। হিটলার 1939-এর 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন, এবং 1939-এর 3রা সেপ্টেম্বর ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের পক্ষে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘোষণা করে। ঠিক আছে, তাহলে কী বলবে? যে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর হিটলার কী করে? পোল্যান্ড আক্রমণ করে, এবং এই পোল্যান্ডের আক্রমণের 1-2 দিন পরেই ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যোগ দেয় এবং জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে। এই বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাবো অবশ্যই অক্ষশক্তি পরাজিত হচ্ছে এবং ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ারা জয়ী হচ্ছে। এবার আমাদেরকে বলতে হবে কি, যে 1939 খ্রিস্টাব্দে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পরাজিত এবং মিত্রশক্তি জয়ী হয়। 1943 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর ইতালি আত্মসমর্পণ করলেই, যে মানে নিয়েছি আমি হেরে গেছি, আত্মসমর্পণ করে। 1945-এর 7ই মে জার্মানি আত্মসমর্পণ করে, আর 1945-এর 2রা সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর বা 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে। হিরোশিমা নাগাসাকি বিস্ফোরণ হয়েছিল, আমেরিকা করেছিল হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল, জাপান অত্যন্ত দুর্বল হয়ে যায়। জাপান শেষ অবধি আত্মসমর্পণ করলে 2রা সেপ্টেম্বর, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই শেষ হলো। তাহলে মূল্যায়ন আমরা কী দেখতে পাচ্ছি? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয় এবং অক্ষশক্তিভুক্ত দেশ ইটালি 1943-এর 3রা সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর এবং 1945-এর 7ই মে জার্মানি এবং 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে মিত্রশক্তির কাছে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। আরও দেখে দিচ্ছি আমি পয়েন্টগুলো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী কী কারণ আসছে? 1939 থেকে 1945 ত্রুটিপূর্ণ ভার্সাই সন্ধি প্রথম। ভার্সাই সন্ধিতে কী হয়েছিল? কার সাথে কার ভার্সাই সন্ধি হয়েছিল, কবে হয়েছিল বলবে। এই ভার্সাই সন্ধি তারা জার্মানির প্রতি কী অবিচার করা হয়, যার প্রতিশোধ নেওয়ার জন্য জার্মানি কী করে? বিভিন্ন জায়গা দখল করে, এতটা আগ্রাসী মনোভাব নেই। জাতিসংঘের ব্যর্থতা, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠা হলেও সেই জাতিসংঘ তার শান্তি প্রতিষ্ঠা বা তার লক্ষ্যকে বজায় রাখতে পারেনি। জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে, জাতিসংঘ নীরব, প্রতিরোধ করতে পারেনি। ইটালি আবিসিনিয়া আক্রমণ করে, জাতিসংঘ নীরব, কোনো প্রতিরোধ করতে পারেনি। জার্মানি একের পর জায়গা দখল করে এবং জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে। জাতিসংঘের ব্যর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ। শক্তিজোট, ইউরোপ দুটি পরস্পর বিরোধী শক্তি শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এগুলো নিয়ে মিত্র শক্তি, জার্মানি, ইটালি, জাপানকে নিয়ে অক্ষশক্তি। উভয়ের মধ্যে শুরু হয় কি? একটা সামরিক প্রতিযোগিতা, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নিরস্ত্রীকরণ সম্মেলন,
সবাইকার অস্ত্র হ্রাস করার জন্য জেনেভাতে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কিন্তু এই সম্মেলনে শুধুমাত্র জার্মান অস্ত্রশক্তি হ্রাস করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বৃহৎশক্তিগুলো নিজেদের অস্ত্রশক্তি হ্রাস করতে রাজি ছিল না, ফলে জার্মানি সম্মেলন ত্যাগ করে একের পর এক জায়গা দখল করতে থাকে। একনায়কতন্ত্রের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের পতন ঘটে, যেটাকে আমরা গণতন্ত্রের মোড়ক বলি, এবং কিসের উত্থান ঘটতে থাকে? একনায়কতন্ত্রের উত্থান ঘটে। যেমন ইটালিতে মুসলিনি, জার্মানিতে হিটলার, জাপানের তোজো। এবার এরা কী হয়? এরা একটা জোটে পরিণত হয়ে যায়, কারণ তিনটা দেশে একনায়কতন্ত্রী। এই জোট পুরো ইউরোপকে টালমাটাল করে দেয় এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। ঔপনিবেশিক লড়াই। অধিকাংশ উপনিবেশ ছিল কাদের দখলে? ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকা। ফলে ইটালি, জাপান কী হয়? উপনিবেশ দখল করতে না পেয়ে ক্ষুব্ধ হয়, জার্মানির কাছ থেকে উপনিবেশ কেড়ে নেওয়া হয়। ফলে জার্মানি ওই একটা উপনিবেশ দখল করতে কম পারিছে, তার উপরে উপনিবেশ কেড়ে নেওয়া হয়েছে। ফলে উপনিবেশ দখলকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা শুরু হয় মিত্রশক্তির সাথে অক্ষশক্তি, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইংফরাই তোষণ নীতি। এটার উদ্ভাবক ছিলেন নেভিল চেম্বারলিন। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি লঙ্ঘন করেছিল। লঙ্ঘন মানে কি? অগ্রাহ্য করে কী করেছিল? জার্মানি, ইটালি এরা কি বিশ্বের বিভিন্ন দেশ দখল করেছিল। তখন ইংল্যান্ড আর ফ্রান্স কী নীতি নিয়েছিল? তোষণ নীতি নিয়েছিল। তারা কোনো প্রতিরোধ করেনি, কারণ তারা মনে করেছিল যে এর মাধ্যমে যুদ্ধ এড়ানো যাবে, কারণ এখন যদি প্রতিরোধ করি তাহলে বড়সড় কোনো যুদ্ধ হয়ে যাবে। কিন্তু শেষ অবধি তাদের আগ্রাসন এতটাই পরিমাণে বেড়ে গিয়েছিল যে তারা বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন চালায়। তাহলে তাদের এই বেড়ে ওঠার জন্য হিটলার আর জার্মানি, হিটলার আর মুসলিনি এতটা যে বৃদ্ধি হলো, তার জন্য দায়ীকে এই ইংফরাই তোষণ নীতি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দায়ীকে অবশ্যই ইংফরাসি তোষণ নীতি। প্রত্যেক কারণ কি? হিটলার পোল্যান্ড আক্রমণ করে 1939-এর 1 সেপ্টেম্বর, যেটাকে আমরা শ্বেত অভিযান বলি। আর 1939-এর 3রা সেপ্টেম্বর ইংল্যান্ড আর ফ্রান্স কী করলো? পোল্যান্ডকে সাথে নিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাবো অক্ষশক্তি সম্পূর্ণভাবে পরাজিত হয়, এবং অক্ষশক্তিভুক্ত বিভিন্ন দেশ যেমন ইটালি 1943-এর 3 সেপ্টেম্বর, জার্মানি 1945-এর 7ই মে, আর হিরোশিমা নাগাসাকিতে বিস্ফোরণের পরে জাপান 1945-এরই 2 সেপ্টেম্বর আত্মসমর্পণ করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে, শেষ হয়। আশা করি বুঝতে পেরেছো নোটটা। যদি আমাদের নোটসের কারো দরকার হয়, ঠিক আছে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি পাও বা সঙ্গে সঙ্গে দেখতে পাও, তোমাদের ফোকাসের মধ্যে চলে আসে।